হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আসলে সকল নিবন্ধনধারী ভাই বোনদের জানা উচিত। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের অবশ্যই জানতে হবে, কারণ এখানে আসলে অনেক ধৈর্যের বিষয়। নিবন্ধন নিবন্ধন চাকরি পাওয়া অত সহজ ব্যাপার নয়, কারণ এখানে অনেক ধৈর্য এবং অনেক সময় এখানে অতিক্রম করতে হয়। চলুন আমরা আজকে দেখে নেব যে নিবন্ধন পরীক্ষা কোনটার পরে কোন কোন সময়গুলো আসে, মানে কতগুলো ধাপ রয়েছে এই পরীক্ষার। আসলে এমন কোনো সরকারি চাকরি আমার মনে হয় না যে এতগুলো ধাপ রয়েছে যেগুলো নিবন্ধনে রয়েছে। সো চলুন দেখে নেই, কিছুটা বিরক্ত না হয়ে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের ধৈর্যের ইয়েটা বৃদ্ধি পাবে। না হলে বলবেন যে রিটেন পাস করলাম, জব হবে কখন, কি করব কখন, তখন একটা হতাশায় পড়বেন। তাই যাতে হতাশায় যাতে না পড়েন, যে যে ধাপগুলো আছে এগুলো আপনাকে অতিক্রম করতে হবে। সো চলুন আমরা দেখে নেই। আপনারা সকলে জানেন যে নিবন্ধন পরীক্ষার অনেকগুলো ধাপ রয়েছে। চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি, অলরেডি আপনারা হয়তো পাস করেছেন যারা। এরপর যারা পাস করেছেন তারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় ধাপ হলো রিটেন পরীক্ষা, এখানে সময় লাগছে 1 থেকে 2 মাস লাগবে রেজাল্ট দিতে। তৃতীয় ধাপ হলো মৌখিক পরীক্ষা, এই 1 থেকে 2 মাস পর আপনাদের আসবে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা। এই ভাইবা পরীক্ষাটি আসলে গুরুত্বপূর্ণ অনেক, ঠিক আছে, কিন্তু তারপরেও যারা রিটেন পাস করে তাদের মধ্যে একটা মানে ভাইবা পাস করার সুবিধা থাকে। কারণ আমরা দেখেছি গতবার তার আগের বার যে ভাইভাতে তেমন কিন্তু ফেল করায় না। তার মানে রিটেনটা হচ্ছে বেস্ট। রিটেনটা হচ্ছে একটা হার্ড ওয়ার্ক। এখানে যদি আপনারা পাস করতে পারেন, অতিক্রম করতে পারেন, তাহলে ভাইবা নিয়ে আপনাদের অত টেনশন করতে হবে না। ভাইবা পরীক্ষা যখন হবে, হওয়ার 1-2 মাস পর আপনাদের রেজাল্ট দেবে। এই রেজাল্ট দেওয়ার পরে কাজ কি? মৌখিক পরীক্ষার রেজাল্টের 30 থেকে 60 দিনের মধ্যে আপনাদের নিজ জেলায় নিবন্ধন সার্টিফিকেট আসবে। এই কথাটা আরেকবার বলতেছি। মনে করেন আপনাদের মৌখিক পরীক্ষার রেজাল্ট আজকে হলো, এখন আজকে রেজাল্ট হওয়ার পর 1 থেকে 2 মাস পর আপনাদের ধরেন আপনাদের জেলা পর্যায়ে সার্টিফিকেটটা আসবে, নিবন্ধন সার্টিফিকেট। এই নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা কখনো আপনাদের সার্টিফিকেটের মার্ক জানতে পারবেন না। অবশ্য আইডিয়া জানা যায় সিরিয়াল কিছু আছে, তাই এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। চতুর্থ ধাপ কি হতে পারে চলুন আমরা দেখে নিই। এই যে আপনাদের যে সার্টিফিকেট আসবে, এই সার্টিফিকেট আসার পূর্বে কিন্তু আর একটা কাজ হবে, এই যে মেধা তালিকা প্রকাশ হবে। কি হবে এটা আমরা অবশ্যই এখানে লিখি নাই, তবু আমি বলতেছি যে আপনাদের যে সার্টিফিকেট আসবে মৌখিক পরীক্ষার পর, এই সার্টিফিকেট আসার 15 থেকে 20 দিন বা 1 মাস আগে হয়তো আপনাদের মেধা তালিকা প্রকাশ হবে। মেধা তালিকা প্রকাশের 1 মাস পর হয়তো সার্টিফিকেট আসবে। তারপরে মেধা তালিকাটা কি, এখানে আজ থেকে তারা পূর্ব পর্যন্ত অর্থাৎ প্রথম নিবন্ধন পর্যন্ত যারা 10তম সাধারণত দেখা যায়, 10তম নিবন্ধন পর্যন্ত 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই নিবন্ধনধারী যারা রয়েছে তারা যে মার্ক পেয়েছিল তার সাথে আপনাদের মার্কটা ওখানে অ্যাড হবে, যে আপনারা কততম পর্যায়ে গেলেন সেটা আসলে ওখানে দেখা যাবে। এর পরবর্তীকালে দেখুন, চতুর্থ ধাপ হলো গণবিজ্ঞপ্তি। এখানে প্রায় অনেকটা সময় লাগে, কারণ এই পর্যায়ে এসে আদালতের কিছু জটিলতা এনটিআরসি আটকা পড়ে থাকে। তাই এখানে 4-5 মাস সময় নিশ্চিত চলে যাবে। এটা আপনারা আসলে রাখতে পারেন, তবে এর কমও যেতে পারে, বেশিও যেতে পারে আবার। এটা আসলে আমরা একটা ধারণা করতেছি। তারপরে চতুর্থ ধাপটা কি তাহলে? এটি হচ্ছে আপনাদের গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি বলতে আমরা বুঝাবো যে এটি হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা আবেদন করবেন এবং জানতে পারবেন যে আপনাদের কোন কোন ইয়ের মধ্যে কতগুলো পদ ফাঁকা রয়েছে, আপনার সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে। তাহলে এই সম্পর্কে আপনাদের জানানো হবে তখন। এবং আপনাদের কিন্তু 40টি চয়েস দিতে হবে প্রতিষ্ঠান। গণবিজ্ঞপ্তি হলো চয়েস দেওয়ার মতো একটা, তখন যে পরিস্থিতি আসে তখন আর কি চয়েস দেওয়ার মতো আর কি একটা বিষয়। কোথায় কোথায় চয়েস দিবেন আপনি, যে একটি বা দুটিতে চয়েস দিয়ে আপনার মন মতো প্রতিষ্ঠান পাবেন, এটা আসলে নিবন্ধনের ক্ষেত্রে হয় না। কারণ নিবন্ধনে অনেকজনে 8-10টা চয়েস দেয়, তার কিন্তু রেজাল্ট নাও আসতে পারে। এখানে নিয়ম হচ্ছে 40টে চয়েস দেওয়া। 40টে, আপনি ধরেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার যে কোনো সাবজেক্টের, তাহলে আপনি 40টে প্রতিষ্ঠান আপনাকে চয়েস দিতে হবে। এই 40টি প্রতিষ্ঠান আপনাদের প্রথমে দিবেন আপনাদের জেলা ভিত্তিক, তারপরে ডিভিশন, এরপরে অন্য যেগুলো আপনার কাছের ডিভিশন আছে সেগুলোতে। এখানকার মধ্যে ওখানে আপনার মেধা তালিকা অনুযায়ী আপনাকে যে প্রতিষ্ঠানে ফেলাবে সে প্রতিষ্ঠানে আসলে আপনাকে জব করতে হবে। আসলে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। গণবিজ্ঞপ্তি মানে হচ্ছে চয়েস দেওয়ার মতো, যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে চয়েস দিতে হবে আপনাকে। আপনার মেধা ভালো হলে আপনার 1, 2, 3, 4 চয়েসের মধ্যে আপনার চাকরিটি হতে পারে। স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার হন আর প্রভাষক হন,
বোথ আর রাইট রুল, সবগুলোর একই নিয়ম। এরপরে দেখেন, এরপরে গণবিজ্ঞপ্তি সম্পর্কে কারো প্রবলেম হবে আপনারা কমেন্ট করতে পারেন। পঞ্চম ধাপ হলো প্রাথমিক সুপারিশ। এ পর্যায়ে আপনারা জানতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানে আপনাদের চাকরিটি হলো। মানে পঞ্চম ধাপ হলো রিটেন যে রেজাল্ট হলো, গণবিজ্ঞপ্তির যে আবেদন করলেন, এই আবেদন করার পরে আপনাদের প্রাথমিক সুপারিশ কোথায় হলো সেটি জানতে পারবেন। আসলে এই পঞ্চম ধাপের ক্ষেত্রে প্রাথমিক সুপারিশে জানতে পারবেন আপনি কোন প্রতিষ্ঠানটি পেলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 40টি প্রতিষ্ঠান আপনি চয়েস দিলেন, তার মধ্যে আপনি যে প্রতিষ্ঠান পাবেন সেটাই হচ্ছে আপনাদের প্রাথমিক সুপারিশ। এখানে আপনারা জানতে পারবেন যে আপনি ওই প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছে। এরপর আপনাদের কাছ থেকে সকল সনদের সত্যায়িত ফটোকপি এনটিআরসি অফিসে জমা নেওয়া হবে। তার মানে প্রাথমিক সুপারিশের পর আপনাদের বলবে যে 15 থেকে 20 দিন বা 1 মাস সময় দিবে, যে এর মধ্যে এই কাগজগুলো আপনারা এনটিআরসি অফিসে জমা দিবেন। কাগজ জমা না দিলে কিন্তু তারা কিন্তু এই যে থেকে চাকরিতে কিন্তু বাদ পড়বে। তাই অবশ্যই সরাসরি কাগজগুলো জমা দিতে হয়, তবে কার্যবেদে অন্য কেউ গেলেও হবে। এরপরে দেখেন, এরপর আপনাদের নিকট ভিরোল পূরণের নির্দেশনা দেবে যে এই তারিখের মধ্যে বা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ ভিরোল ফর্মটি পূরণ করতে হবে। এখানে আসলে 1 মাসের মতো কিন্তু সময় নেবে, অনেক ধাপ আসলে নিবন্ধন। এরপর আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে, তবে পুলিশ ভেরিফিকেশনের আগে কখনো কখনো চূড়ান্ত সুপারিশও দিতে পারে বা দেয়া হয়। গতবার কিন্তু দেওয়া হয়েছিল, অনেকজনের আগে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আবার অনেকজনের দেখা গেছে চাকরিতে জয়েন করার 1-2 মাস পরেও পুলিশ ভেরিফিকেশন হয়েছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আগে হয়ে থাকে, তবে গতবার অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে জয়েনিং এর পর পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। প্রতিষ্ঠানে জয়েনিং এর পর আবার মাসিক বেতনের জন্য আপনাদের এমপিও এর জন্য আবেদন করতে হবে। এমপিও এর জন্য আবেদন করতে হবে। এখানে যদি কোনো সার্টিফিকেট বা অন্য কোনো কাগজে কোনো প্রবলেম থাকে তাহলে এমপিও হতে কিন্তু সমস্যা হয়। এর সেজন্য পরের মাসে আবার এমপিও এর জন্য আবেদন করতে হয়। এটি আসলে একটা ঝামেলামূলক একটা অবস্থা, যা কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এরকম নাই। এখানেই যা এত কাগজপাতি, এত প্রবলেম, এত সময় নষ্ট করা হয়। এমপিও না হলে কিন্তু আপনার বেতন হবে না। আশা করি আপনারা ধাপগুলো বুঝতে পারছেন, কোন কোন ধাপের পর কোন কোন ধাপ আপনাকে যে অতিক্রম করতে হবে। এরপরেও জানতে অসুবিধা হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীকালে আমরা ভাইবা রিলেটেড এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি কোশ্চিন কিছু মডেল টেস্ট আর কি আপনাদের কাছে আলোচনা করা হবে, যেগুলো গতবারের ন্যায় কমন অবশ্যই পাবেন আপনারা। সো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।